জামাতের যখনই কেলেঙ্কারি বের হয় ওরা হাদিস কোরআন বিভিন্ন রেফারেন্স দিয়ে এটাকে বৈধ বানানোর চেষ্টা করে। এবং দেখেন ওদের নেতৃত্ব জায়গা থেকে এই বক্তব্যটা আসতেছে যে সাহাবিরা এরকম করতো, নবী রাসূলরা এরকম করতো। এইটা ইসলামের শানে বেয়াদবি এবং তারা তাদের ইমেজ রক্ষা করার জন্য ইসলামের শানে, দ্বীনের শানে, নবী রাসূলের শানে, সাহাবিদের শানে এই বেয়াদবিটা করছে। এটা কেন বাড়তেছে এখন? যখন তারা বলতেছে, তারা স্বীকার করে এবং এটাকে উৎসাহ দেয় যে তাদের একজন আমির, একজন রোকনের স্ত্রী আরেকজন নিয়ে যায়, এটাকে যখন সহজ করে বলে ফেলে না, তখন এরা আরো উৎসাহের সঙ্গে কাজটাতে লিপ্ত হচ্ছে। দেখুন, আজকে যে খবরটা আসলো হবিগঞ্জ চুনারুঘাটে, জামাতের এক প্রতিবন্ধী কর্মী তার স্ত্রীকে আর এক জামাত নেতা তাকে, এটা তো কিভাবে বলি আমি, তো দেখেন পরিচয় কিভাবে হয়েছে, নির্বাচনী প্রচারণায় পরিচয় হয়েছে যে জামাতের এক কর্মীর স্ত্রী জামাতের আর এক নেতার সাথে পরিচয় হয়েছে। অপেক্ষাকৃত দেখেন প্রতিবন্ধীর স্ত্রী, প্রতিবন্ধী জামাত নেতার স্ত্রী, গরিব জামাত নেতার স্ত্রী, অথবা একটা গরিব বিধবা মহিলা, এদের এদের সম্পৃক্ততা এই বিধবা অথবা এই গরিব মহিলা অথবা গরিব আপনার হলো কোনো জামাত কর্মীর স্ত্রী অথবা প্রবাসী ঘরে থাকে না, সেই প্রবাসীর ঘরে না থাকার কারণে সেই প্রবাসীর বউকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া, হেল্প করা, এই সকল ব্যাখ্যা দিয়ে তারা এই অপকর্মগুলো করছে। তো দেখেন, ওরা যখন নির্বাচনী প্রচারণা যাচ্ছে, একজন জামাত কর্মী মানে বাহ্যিকভাবে দেখাচ্ছে এদের কাউন্সিলিং করছে, কি একটা পর্দা লাগিয়ে দিচ্ছে এবং ওই পাশ থেকে বক্তব্য দিচ্ছে। দেখেন, ও কিন্তু পর্দা লাগাচ্ছে কতক্ষণের জন্য? যতক্ষণ পর্যন্ত ওই প্রোগ্রামটা 10 মিনিটের জন্য। বাকি সময়টা পর্দাটা খুইলা একসাথে বসে কিনা সেটা আমি জিজ্ঞাসা করছি। এই যে জায়গাটা, ধরেন জামাতের এক নেতা আর এক নেতার বউ নিয়ে যায়, এটা তারা কমফোর্টেবলি দেখে, তারা উৎসাহ দেয়। কিন্তু যে ব্যক্তিরা জামাত করে না, তার স্ত্রীটাকে সে যে জামাত করতে পাঠায়, তার হাল হাকিকত কি জিজ্ঞাসা করছি। ওইটা আমাকে একজন রাজনৈতিক কর্মী বলতেছিল, আমি তো জামাত করি না, তো আমার বউকে তো থামাতে পারতেছি না। এইভাবেই সে বলতেছে, জামাত কর্মীটা তার বউকে সে থামাতে পারছে না। তো আমি এখন কি দুশ্চিন্তায় আছে, আমার বউ কি করে না করে। তো কি করে না করে বুঝতেছেন না যে তালিমের নামে জামাতে পাঠাচ্ছেন, জামাতের তারপরে নির্বাচনী প্রচারণার জন্য পাঠাচ্ছেন, ওইটা তো ওইটুকুতে সীমাবদ্ধ থাকছে না এবং এরা স্বীকার করছে। তো এই গোত্রটা বাংলাদেশের জন্য একটা বিস্ফোরা হয়ে আছে। আর একটা ধর্মীয় আবয়ব আছে, মানে আপনারা তো জানেন বিভিন্ন ধর্মগুরুকে কিভাবে নারীরা সেখানে নিজেকে সঁপে দেয়, বিসর্জন দেয়। এটা শুধু আমাদের ধর্মে না, অনেক ধর্মের ক্ষেত্রে এরকম হয়। সেই জায়গা থেকে জামাতের এই বেনিফিটটা তারা নিচ্ছে এবং তাদের মন খায়েশকে, জামাত যখন লুকায়িত অবস্থায় ছিল তখন এই বিষয়গুলো ওইভাবে আসেনি, যে কারণে আমির হামজা তারা দৃঢ় বিশ্বাস নিয়ে বলতেছে একটা দেখান জামাতের কেউ কারো ঘরে পাওয়া গেছে। কিন্তু এখন ভুরি ভুরি বের হচ্ছে কেন? বেসিক্যালি এগুলো আগে থেকে ছিল, শুধু ছিল না তাদের পরিচয় না থাকার কারণে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারিনি এবং তারা সব জায়গায় একটা হাইপ ডেভেলপ করে যে জামাত সৎ লোকের আইন চায়, সৎ লোকের শাসন, সৎ লোক একমাত্র জামাতি, এই ধরনের একটা। বাস্তবে কখনো প্রবাসীর ঘরে পাওয়া যাচ্ছে, কখনো প্রতিবন্ধী জামাত কর্মীর ঘরে পাওয়া যাচ্ছে, কখনো আর এক জামাত কর্মীর বউকে নিয়ে যাচ্ছে। এই সামগ্রিক নিয়ে একটা মেসাকার অবস্থা। এবং দেখেন, জামাত আওয়ামী লীগের সময় যতটুকু নির্যাতিত নিপীড়িত হয়েছে, সেটা তো কি হয়েছে ধরেন শারীরিকভাবে, পরবর্তীতে তো তারা আপোষই করে ফেললো, ব্যবসা বাণিজ্য যা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে চলো, চাকরি বাকরি সব। এই জায়গা থেকে যারা প্রকাশ্যে ছিল তারাই একমাত্র সাফারার ছিল। তো সেই জায়গাতে তারা, সেই জামাত কর্মীরা যখন গুপ্ত অবস্থায় ছিল, আমরা জানতাম না কোন জায়গায় কি কেলেঙ্কারি করে। কিন্তু যখন থেকে তারা পরিচয় প্রকাশ পাওয়া শুরু করলো, তখন আমরা একটা আইডেন্টিফাই করতে পারতেছি, ও তাহলে এইটাই। সুতরাং জামাত আগে মানে সমকামিতা করতো না, অথবা জামাত আগে ধর্ষণ করতো না, জামাত আগে পরক্রিয়া করতো না, এই বিষয়গুলো সঠিক না। বস্তুত জামাতের ওই কর্মীদের পরিচয়ই আমরা জানতাম না।